আমরা যেটা বলেছিলাম মূলত যে ইজিপি সকলের প্রত্যাশিত মানে রাষ্ট্র, সরকার এবং সাধারণ জনগণ এবং যারা গবেষণা করেন এক্ষেত্রে বিভিন্ন দাতা সংস্থা সকলের প্রত্যাশা অনুযায়ী এবং উপাদান অনুযায়ী ইজিপি প্রবর্তিত হয়েছে। এই লক্ষ্যে যে একটা উন্মুক্ত প্রতিযোগিতা হবে, দুর্নীতির যে যোগসাজশমূলক যে দুর্নীতি হয় কর ক্রয় খাতে সেটাকে নিয়ন্ত্রিত হবে, এটা ছিল মূল লক্ষ্য। এবং ভ্যালু ফর মানি, যে অর্থ ব্যয়িত হচ্ছে সরকারি খাতে, সেটির মূল্য, পর্যাপ্ত মূল্য সরকার বা জনগণ পাবে, এটি হচ্ছে ইজিপির মূল লক্ষ্য। এবং সেই কারণে ডিজিটাইজেশনটা হয়েছে। কিন্তু আমরা যেটা দেখেছি সেই গবেষণার মাধ্যমে সেটি হচ্ছে যে কিছুটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ আগে যেটা ম্যানুয়ালি হাতে কলমে করতে হতো সেগুলোকে এখন ডিজিটাইজ করা হয় প্রক্রিয়াকরণটা। কিন্তু এর মাধ্যমে যেটা হয়েছে যে এই ডিজিটাইজেশনটার ফলে এই দুর্নীতি নিয়ন্ত্রণের সুযোগটা যেরকম বন্ধ হয় নাই, দুর্নীতি যেরকম নিয়ন্ত্রণ করা যায় না, অন্য দিক থেকে যেটা হয়েছে যে যারা অনিয়ম দুর্নীতিগুলো করেন, এই যে ত্রিপক্ষীয় শক্তি যেটার কথা আমরা সবসময় বলি, আজকেও যেটা বলা হয়েছে যে আমলাতন্ত্র বা ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত কর্মকর্তাদের একাংশ, অন্যদিক থেকে যারা ঠিকাদার এবং যার সাথে রাজনৈতিক শক্তি, এই ত্রিপক্ষীয় আতাতের মাধ্যমে যে দুর্নীতিটা হয় সেটির আরও ডিজিটালাইজড হয়ে আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে আবার ক্রয় ইজিপির মাধ্যমে। এবং সেটারই কিন্তু আরেকটা চূড়ান্ত চিত্র আমরা এক ধরনের আজকের গবেষণার মাধ্যমে আমরা তুলে ধরতে পেরেছি আপনাদের সামনে। মূলত যেটা হয়েছে যে আপনারা যেটা দেখেছেন তিনটা বিষয় তৌহিদের উপস্থাপনায় ছিল। প্রথমে যেটা বলা হয়েছে যে আমাদের এই 2012 থেকে 2024 পর্যন্ত এই ইজিপির মাধ্যমে কত 596 কোটি 5,96,921 কোটি টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে থেকে প্রথম যে শীর্ষ 10টি মন্ত্রণালয় তারা প্রায় 92% অর্থ ব্যয় করেছে। 540 লক্ষ 950,000 5,40,950 কোটি টাকা। এটা হচ্ছে যে মানে এই 10টি মন্ত্রণালয় মিলে ব্যয় করেছে, অর্থাৎ 92%। মোট যে আপনার 2012 থেকে 2024 পর্যন্ত ক্রয় খাতে ইজিপির মাধ্যমে যে অর্থ ব্যয়িত হচ্ছে তার 92%। আমরা আজকে যে সব 10টি মন্ত্রণালয় বিশ্লেষণ করেছি তাদের করায়ত্ত ছিল, তাদের হাতে, মন্ত্রণালয়ের হাতে ছিল। এদের মধ্যে যেটা দেখা গেছে যে একটা বিশাল অংশ কিন্তু আমরা যেটা দেখেছি, আমি আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, যেটা হচ্ছে বাজার দখল হয়েছে। বাজার দখল হয়েছে কিভাবে, সেটার একটা হচ্ছে যে যারা প্রভাবশালী, রাজনৈতিকভাবে প্রভাবশালী ঠিকাদার, তাদের একক নিয়ন্ত্রণের মাধ্যমে, যেটি আমরা দেখেছি গড়ে এই 10টি মন্ত্রণালয় 61% যে ভ্যালু, কার্যাদেশের ভ্যালু, সেটি আছে 5% ঠিকাদারের হাতে। হ্যাঁ, এইভাবে নিয়ন্ত্রিত হয়েছে এবং যেটির হারটা 74 থেকে শুরু করে 84 পর্যন্ত মন্ত্রণালয় ভিত্তিক ভ্যারিয়েশনটা আছে আমরা দেখতে পেয়েছি। এবং অন্যদিক থেকে যারা নিম্ন পর্যায়ের করদাতা, তাদের হাতে 10%, হাতে মাত্র 1% কম কর কার্যাদেশ পেয়ে থাকে তারা। এবং এর সাথে যেটা একক নিয়ন্ত্রণ, তার পাশাপাশি আবার তুলনামূলক কিছুটা আইনের ফাঁকফোকর নিয়ে যেটা করেছে, নীতিমালার ফাঁকফোকর নিয়ে যেটা করা হয়েছে, সেটা হচ্ছে যে জয়েন্ট ভেঞ্চার, যে যৌথ মালিকানার যে ঠিকাদারি, সেটি আবার এর সাথে যুক্ত হয়েছে, যার ফলে এই যে একক কর্তৃত্ব বাস্তবে যৌথ মালিকানার নামে কিন্তু আবার সেটা আরও বেশি গভীরতর, ব্যাপকতর হয়েছে। তৃতীয় যে বিষয়টা আপনারা দেখেছেন সেটা হচ্ছে যে সবসময় আমরা যোগসাজশের দুর্নীতির কথা বলেছি, যোগসাজশের সরকারি ক্রয় করায়ত্তের কথা বলেছি, এবং সেটির যে রাজনৈতিক প্রভাবটি, এটা কিন্তু সরকারের যে নিজস্ব তথ্য, অর্থাৎ ক্রয় খাতে যে অর্থ ব্যয়িত হয়েছে সেটা পাবলিকলি অ্যাভেলেবল যে ডাটা, সেই ডাটার উপর ভিত্তি করে আমরা যেটা দেখতে পেয়েছি পরিষ্কারভাবে, যখন নেতৃত্বের পরিবর্তন হয়, যে প্রতিষ্ঠান বা যেই বিশেষ করে স্থানীয় সরকার বা যে দুটি মন্ত্রণালয়ের নেতৃত্বের পরিবর্তন হয়েছে, সেই জায়গায় আমরা যেটা দেখেছি 2-1টি ব্যতিক্রম ছাড়া সব জায়গায় হাত বদল হয়েছে, কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু একই মাত্রায় রয়ে গেছে। হাত বদল হয়েছে, নিয়ন্ত্রণ একই মাত্রায় রয়েছে, এই বিষয়টা লক্ষ্য করার মতো। অর্থাৎ যেটা হচ্ছে যে সার্বিকভাবে সরকারি ক্রয় খাত একটা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে জিম্মি দশায় আছে, এবং সেটির এখনকার প্রেক্ষিতে আরও বেশি যে বার্তাটি আমাদের আজকের গবেষণায় আমরা দিতে চাই, সেটা হচ্ছে যখন হাত বদল হয় তখন নিয়ন্ত্রণ ঠিকই অব্যাহত থাকে, কিন্তু
কিন্তু সেটি মানে হাতের পরিবর্তন হয় শুধু। হ্যাঁ, কাজে এখন যে অবস্থা, যে সুযোগটা সৃষ্টি হবে, যে আমাদের কাছে কিন্তু সরকারের অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচনের পর যেই সরকার ক্ষমতায় আসবেন, বৈষম্যবিরোধী আন্দোলনের যে সুযোগ সৃষ্টি করা হয়েছে তার মাধ্যমে নতুন বাংলাদেশ, সেই জায়গায় এই যে নিয়ন্ত্রণ প্রক্রিয়া, সেটাকে যদি রহিত করা না যায়, সেটা যদি আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোতে সংস্কারের মাধ্যমে যদি পরিবর্তন করা না যায়, তাহলে সেই একই ধারা কি অব্যাহত থাকবে কিনা, যে হাত বদল হবে শুধু, নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে, এটি কিন্তু আমরা চাই না। এই লক্ষ্যে আজকে আমাদের এই প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। সবাইকে ধন্যবাদ। আইনের ব্যর্থ আইনের যে উদ্দেশ্য বা কী বলে যেন নীতিমালার যে উদ্দেশ্য, সেটা যদি প্রতিপালিত না হয়, সেটা যদি পূরণ না হয়, তাহলে সেটাই তো ব্যর্থ। এবং সেই ব্যর্থটা কী প্রক্রিয়া হচ্ছে সেটা কিন্তু 3টি ক্ষেত্র আমরা চিহ্নিত করেছি, সেটি আপনি স্বীকার করেছেন। তো এই 3টি প্রক্রিয়ার মাধ্যমেই সেই ব্যর্থটা যোগসাজশের মাধ্যমে হয়। যদিও আপনার কথাই ঠিক, কিন্তু আপনি যেটা বলেছেন যে ডিজিটালাইজেশন হয়েছে এবং অটোমেশন হয়েছে, কিন্তু সেটাকে যেই লক্ষ্যে অটোমেশন এবং ডিজিটালাইজেশন হয়েছে সেটি অর্জনের জন্য যেই প্রক্রিয়াটা নিশ্চিত করার কথা সেটা সম্পন্ন করা যায়নি, যে কারণে এটাকে আবার নিয়ন্ত্রণে চলে গেছে। এর মূল বিষয়টা হচ্ছে কিন্তু এই যে ডিজিটালাইজেশনটা ভালো, কিন্তু এর পেছনে যে মানুষগুলো এটা তার পরিচালনার নিয়ন্ত্রণ কর্তৃত্ব যাদের হাতে, তারা যখন অনিয়মের সাথে জড়িয়ে পড়েন, ওই যে যোগসাজশের কথাটা যেতে পারবেন বলছি আমরা, সেটাতে যেহেতু তারা জড়িয়ে পড়ছেন, সেই কারণে কিন্তু এটা আমরা প্রত্যাশিত সুফলটা পাচ্ছি না। কাজে আমরা যখন পরিবর্তনের কথা বলবো, সেটা হচ্ছে শুধুমাত্র আইনের এবং প্রক্রিয়ার না, চর্চার পরিবর্তনটা অপরিহার্য। সেটা করতে না পারলে আমাদের এটা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। বলেছেন যে অন্তর্বর্তী সরকার আমরা অনেক কিছু প্রত্যাশা করি, সামনে নির্বাচিত সরকার আসবে, আমরা আশা করি এরকম